আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য জানালো রাশিয়া। ৩ দিনের যুদ্ধে ইউক্রেনের সেনা মারা গেছে ৩,৭০০, ট্যাঙ্ক ধ্বংস হয়েছে ৫২টি। ল্যাতিন আমেরিকা সফরে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট, সই হবে গুরুত্বপূর্ণ চুক্তি। জানিয়ে দেব এই মেয়াদে কেমন হবে এরদোয়ানের পররাষ্ট্রনীতি। এদিকে মস্কোর দাবি উড়িয়ে দিলেন ওয়াগনার প্রধান। যুক্তরাষ্ট্রগামী ভারতীয় বিমান রাশিয়ায় জরুরি অবতরণ, নজরে রাখছে ওয়াশিংটন। সর্বশেষ জানিয়ে দেব ফের সহিংসতা মণিপুরে, ৭ বছরের বালক সহ নিহত ৩। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য জানালো রাশিয়া। ৩ দিনের যুদ্ধে ইউক্রেনের সেনা মারা গেছে ৩,৭০০, ট্যাঙ্ক ধ্বংস হয়েছে ৫২টি। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন পাল্টা সামরিক অভিযান চালাতে গিয়ে গত ৩ দিনে ৩,৭১৫ জন সেনা হারিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগু গতকাল এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই তথ্য জানান। সের্গেই শইগু বলেন, ৩ দিনের যুদ্ধে ইউক্রেনের সেনারা ৫২টি ট্যাঙ্ক হারানোর পাশাপাশি ২৬০ আর্মড ভেহিকল, ১৩৪টি কার, ৫টি বিমান, ২টি হেলিকপ্টার, ৪৮টি কামান ও মর্টার এবং ৫৩টি ড্রোন খুইয়েছে। ভিডিও মেসেজে রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, দুঃখজনকভাবে ইউক্রেনের সেনাদের পাল্টা অভিযান মোকাবিলা করতে গিয়ে রাশিয়ার বাহিনীরও ক্ষয়ক্ষতি হয়েছে। এই যুদ্ধে রাশিয়ার ৭১ জন সেনা নিহত, ২০০ জন আহত এবং ১৫টি ট্যাঙ্ক, ৯টি আর্মড ভেহিকল, ২টি গাড়ি এবং ৯টি কামান ও মর্টার ধ্বংস হয়েছে। সের্গেই শইগু আরও জানান, সোমবার সবচেয়ে বড় ধরনের সংঘর্ষ হয়েছে। এই যুদ্ধে ৭টি সেকশন ইউক্রেনের 5টি ব্রিগেড অংশ নেয় এবং একদিনের জন্য যুদ্ধে ইউক্রেনের ১৬০০-এর বেশি সেনা হারায়। ওই দিন রাশিয়ার হামলায় ইউক্রেনের ২৮টি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে, যার মধ্যে জার্মানির তৈরি ৮টি লেপার্ড এবং ফ্রান্সের তৈরি ৩টি AMX-10 ট্যাঙ্ক রয়েছে। এসব লড়াই ইউক্রেন অপরিণীয় ক্ষতির শিকার হয়েছে এবং তারা তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেন সের্গেই শইগু। ল্যাতিন আমেরিকা সফরে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট, সই হবে গুরুত্বপূর্ণ চুক্তি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ল্যাতিন আমেরিকার ৩টি দেশ সফর করবেন। আগামী রোববার তার এই সফর শুরু হচ্ছে। প্রেসিডেন্টের দপ্তর থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট রাইসি যে 3টি দেশ সফর করবেন সেগুলো হচ্ছে ভেনিজুয়েলা, নিকারাগুয়া ও কিউবা। এসব দেশ সফরের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি সইয়ের কথা রয়েছে। এসব দেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করাও এই সফরের অন্যতম লক্ষ্য। ল্যাতিন আমেরিকার অনেক দেশের সঙ্গেই আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরানের দৃষ্টিভঙ্গির অনেকটা মিল রয়েছে। ওইসব দেশের জনগণও মার্কিন আধিপত্যকামী নীতির কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত। তারা বহু বছর ধরেই এই আধিপত্য থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে আসছে নানা উপায়ে। সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা মার্কিন ডলারকে বাদ দিয়ে ল্যাতিন আমেরিকায় একক মুদ্রা ব্যবস্থা চালুর প্রস্তাব উত্থাপন করেছেন। এতে ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ সমর্থন জানিয়েছে। এই মেয়াদে কেমন হবে এরদোয়ানের পররাষ্ট্রনীতি? চরম বিভক্তি ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনে জিতে ৩য় মেয়াদ নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার তিনি শপথ নিয়েছেন। এই মেয়াদেও তার সরকার স্বাধীন পররাষ্ট্রনীতির দিকে হাঁটবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কূটনৈতিক সংঘাতে যত কম জড়ানো যায় সেই প্রচেষ্টা থাকবে। একাধিক সূত্র এরদোয়ানের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে যে ইঙ্গিত দিচ্ছে তা হল দেশটির মিত্রদের ক্ষেত্রে বৈচিত্র্য আনা, বড় ধরনের কূটনৈতিক সংকট ঠেকানো, সিরিয়া, মিশর ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন এবং সর্বোপরি স্বাধীন নীতি বজায় রাখা। আঙ্কারা ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চের পররাষ্ট্রনীতি গবেষণার প্রধান মুরাত ইয়েসিলতাস বলেন, তুরস্ক বৈশ্বিক ভূমিকা পালনকারী বা শক্তি হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে। প্রতিটি সংঘাত বা ইস্যুতে দেশটির একক স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি গ্রহণ সেটা ইঙ্গিত করে। এই প্রবণতা দেখা যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে সিরিয়ার কুর্দি গোষ্ঠীগুলো ও পূর্ব ভূমধ্যসাগরে বিষয় নেওয়া দেশটির অবস্থানে। এই দৃষ্টিভঙ্গি মাঝে মধ্যে তুরস্ককে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তির মুখোমুখি দাঁড় করিয়েছে। বিগত দশকটিতে প্রায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন তুরস্কের কর্মকর্তাদের সাধারণত একটি উপলব্ধি হল কয়েকটি প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক শক্তির সঙ্গে দূরত্ব ঘোচানো হয়েছে। ভবিষ্যতে সরাসরি সংঘাত এড়ানোর প্রচেষ্টা থাকবে। নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র মিডল ইস্ট আইকে বলেন, আগামী 5 বছর তুরস্কের পররাষ্ট্রনীতি কেমন হবে সেক্ষেত্রে দেশটির অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
অনুসরণ করবে। এরপর তুরস্কের যে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তা আগে থেকেই ধারণা করা যায়। পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে গঠিত বৈশ্বিক জোটে যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত জেমস জেফারি গত সপ্তাহে বলেছেন, তুরস্ক স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে যাবে। তিনটি গুরুত্বপূর্ণ বিষয় এই স্বাধীন অবস্থান খুবই স্পষ্ট। প্রথমত, স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনকে ন্যাটোতে গ্রহণ করার বিনিময়ে সন্ত্রাসবাদের অভিযোগে দেশটির কাছ থেকে বেশ কয়েকজন তুর্কি নাগরিককে প্রত্যার্পণে তুরস্কের অনড় দাবি। দ্বিতীয়ত, উত্তর পূর্ব সিরিয়ার নিয়ন্ত্রণকারী কুর্দি সংগঠন পিওআইডিকে সমর্থন দেওয়া বন্ধে অব্যাহতভাবে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছে আঙ্কারা। পিওআইডিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সিরীয় শাখা হিসেবে দেখে আসছে তুরস্ক। সশস্ত্র গোষ্ঠী পিকেকে এক দশক ধরে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। তৃতীয়ত, এরদোয়ান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রেখেছেন। ইউক্রেনে হামলা চালানোয় মস্কোর উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞায় যোগ দিতে অস্বীকার করেছেন তিনি। জবাবে যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে F-16 যুদ্ধ বিমান বিক্রি বিলম্বিত করছে। মস্কোর দাবি উড়িয়ে দিলেন ওয়াগনার প্রধান। রুশ সামরিক বাহিনী ও দেশটির ভাড়াটে বাহিনী ওয়াগনারের মধ্যে নতুন করে কোন্দল দেখা দিয়েছে। ইউক্রেনের দোনবাস অঞ্চলে গিয়ে বড় ধরনের হামলা চালাতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে দাবি রাশিয়ার। তবে রাশিয়ার এই দাবি উড়িয়ে দিয়েছেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। যুদ্ধে রাশিয়ার ৭১ সেনা নিহত হয়েছে বলে উল্লেখ করেন সের্গেই শোইগু। ইউক্রেনীয় সেনাদের হতাহতের বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি গত সোমবার সন্ধ্যায় নাকচ করেন ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তিনি বলেন, এটি গণহত্যা শামিল হবে। ইয়েভগেনি প্রিগোজিন টেলিগ্রামে লিখেছেন, অতএব আমি মনে করি এগুলো কেবলই কিছু অতিরঞ্জিত কল্পনা। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আবারও বলেছে, সবশেষ এ হামলার চেষ্টা ইউক্রেনের ৩৭০০ জনের বেশি সেনা হতাহত হয়েছে। রাশিয়া বলেছে, দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের দীর্ঘ প্রতিশ্রুতির অংশ ছিল এ হামলা। গত রোববারও সোমবার এ হামলা করেছিল ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনী গত সোমবার বলেছে, অঞ্চলটিতে বড় ধরনের হামলার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেন, হামলাকালে তার বাহিনীর হাতে ইউক্রেনের ৩৭১৫ জনের বেশি সেনা হতাহত হয়েছে। ইউক্রেনের বেশ কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে রুশ বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইউক্রেনের আক্রমণের চেষ্টা ব্যর্থ হয়েছে। শত্রুকে রুখে দেওয়া হয়েছে। রুশ সেনা ও কর্মকর্তারা যুদ্ধের সাহস বীরত্ব দেখিয়েছেন। এদিকে বাকমুতের উপকণ্ঠে বার্কিউভকা গ্রাম থেকে রুশ বাহিনী ধীরে ধীরে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন ওয়াগনার প্রধান। একে অসম্মানজনক বলে অভিহিত করেন তিনি। মঙ্গলবার এক বিবৃতিতে মস্কো ইয়েভগেনি প্রিগোজিনের দাবি প্রত্যাখ্যান করে। মস্কোর পক্ষ থেকে বলা হয়, ওয়াগনার প্রধানের অভিযোগ বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বাকমুতের শহরতলিটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করে রাশিয়া। যুক্তরাষ্ট্রগামী ভারতীয় বিমান রাশিয়ায় জরুরি অবতরণ নজর রাখছে ওয়াশিংটন। ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার সকালে রাশিয়ায় জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়ার সান ফ্রান্সিসকোগামী একটি বিমান। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল মঙ্গলবার বলেন, আমরা জানি যুক্তরাষ্ট্রগামী একটি বিমান রাশিয়ায় জরুরি অবতরণ করেছে। আমরা পরিস্থিতি নজর রাখছি, যদিও আমি জানি না ওই বিমানে আমেরিকার কতজন নাগরিক ছিলেন। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সান ফ্রান্সিসকোগামী AI-173-তে ২১৬ জন যাত্রী ছিলেন। পাইলট, সহকারী পাইলট এবং বিমানকর্মী সহ আরও ১৬ জন ছিলেন। তারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ফের সহিংসতা। মণিপুরের ৭ বছরের বালক সহ নিহত ৩। ফের ভয়াবহ সহিংসতায় সাক্ষী থাকলো ভারতের অগ্নিগর্ভ মণিপুর রাজ্য। অসুস্থ এক বালক সহ ৩ জনের মৃত্যু হয়েছে রাজধানীর ইম্ফলে। জানা গিয়েছে, অসুস্থ ওই বালকটিকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন তার মা ও আরেক প্রতিবেশী। সেই সময় অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে খুন করা হয়েছে ৩ জনকে। প্রসঙ্গত, কুকি ও মেইতেই দুই জনজাতির সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। ইতোমধ্যেই সে রাজ্য মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে।